কর্তৃত্বের সঙ্গে আবেগটাকে যুক্ত করে দেওয়া হয়েছে। সে আবেগ কখনো মুক্তিযুদ্ধের চেতনার আবেগ, কখনো কখনো ধর্মীয় আবেগ, কখনো কখনো এটা এখন জুলাই চেতনার আবেগ। এখন আবার আরেকটা হচ্ছে, আমি এখন কি কর্তৃত্বের সাথে ধর্মীয় আবেগ কানেক্টেড বলে আপনি বলছেন? আমি বলছি যে একটা সময় ছিল, কিংবা এখনো অনেকে যেটা করতে চায় ভোট পাওয়ার ক্ষেত্রে দেখবেন ইতিমধ্যে তো কেউ কেউ বলেছেন যে অমুক ভোট দিলে কিন্তু তোমার পরে কিন্তু মৃত্যুর পরে তোমার সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এরকম কথা মৃত্যুর পরে কি হবে সেটাও তারা বলে দিচ্ছেন। কিভাবে দেখছেন আসলে, মানে তাদের মনস্তত্ত্ব বোঝা, তাদেরকে বোঝানোর যে কথাটা যেটা বললেন ইফতেখার জামিল, হ্যাঁ সমাজের মধ্যে সবার মধ্যে একটা সামাজিক চুক্তি দরকার, কিন্তু এই যে অপরাধ প্রবণতা বেড়ে গেছে, অপচিন্তার কথা আপনি যেটা বলছেন এটা বেড়ে গেছে, এটার সাথে কি আসলে ওই আমরা যেটা শুনি দক্ষিণপন্থীদের উত্থান, এরকম কোনো সংযোগ আপনি দেখেন কিনা? প্রশ্নটা দক্ষিণপন্থী বামপন্থী এইভাবে আলোচনা না করে প্রথমে আলোচনা করতে হবে অপরাধ কোনটাকে বলবো। লুটপাট করাটা কি অপরাধ? অশালীন আচরণ করাটা কি অপরাধ? হত্যা করা অপরাধ? ধর্ষণ করা অপরাধ? সেটা তো ডিফাইন্ড আছে। কে ডিফাইন করলো? কে? কখনো কখনো তো এগুলো সিআরপিসি তো আছে। তাহলে সিআরপিসি কোথা থেকে আসছে? সোর্স অফ সিআরপিসি কি? সোশ্যাল আর্জ, তাই না? সমাজের আকাঙ্ক্ষা থেকে এটা সিআরপিসি তৈরি হয়েছে, অথবা সমাজকে একটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সিআরপিসিকে কাজে লাগানো হচ্ছে। এবং সিআরপিসি আবার কখনো কখনো চেঞ্জ হচ্ছে, নতুন নতুন ধারা সেখানে সংযোজিত হবে, অথবা পুরনো ধারা যেগুলো অপ্রয়োজনীয় বাতিল হয়ে যাবে। তার মানে এটা একটা চেঞ্জেবল, এটা হলো সোসাইটির নিডকে কেন্দ্র করে এগুলোকে আমাদের তৈরি করা হচ্ছে। কিন্তু যদি এরকম হয় কোনো একটা কাজকে আমি পুণ্যর সঙ্গে সামিল করি, এরকম যেমন ধরুন যদি একজন কেউ দাঙ্গা করে, যারা দাঙ্গায় বিজয়ী পক্ষ তারা তো মনে করছে দাঙ্গা করার মধ্যে পুণ্য অর্জন হয়ে গেছে, তাহলে তখন কি করবেন? কি দিয়ে যাচাই করবেন তখন? তাহলে আমি যদি লটাকে সিভিল ল বলি, তাহলে একটা সিভিল লকে মানার মতো একটা ডেমোক্রেটিক কালচারও তো থাকতে হবে। সে কারণেই আমরা মনে করি একটার সঙ্গে আরেকটা কিন্তু খুব রিলেটেড। মানে ইফতিখার সাহেব কিন্তু খুব ভালো করে বলছেন যে কেন মালয়েশিয়া এটা ম্যানেজ করতে পারে, কারণ মালয়েশিয়া এই জায়গায় কন্ট্রোল আরোপ করতে পেরেছে। কেন কুয়েত কাতারের কথা বলছে, তারা তাদের মতো রাজতন্ত্র থাকলেও, এই রাজতন্ত্রকে অনেকে তো অন ইসলামিক বলে, তারপরে রাজতন্ত্র একটা কিন্তু কমান্ড ওখানে এস্টাবলিশ করেছে। তাহলে একটা কমান্ড থাকলে কমান্ড ফলো করে। এই কমান্ডটা কিসের কমান্ড হবে? এটা কি যুক্তির কমান্ড হবে, নাকি যে কেউ ক্ষমতায় এসে তার একটা কমান্ড এস্টাবলিশ করবে? তাহলে এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা হবে না? তাই আলোচনা হওয়ার জন্য একটা মুক্ত পরিবেশ লাগে। যেমন এখানে আমরা তিনজন আলোচনা করতে পারছি, আমরা একটা মুক্ত পরিবেশে। কিন্তু এই কথা উনি যদি মাজারের পক্ষে কোনো কথা কোথাও গিয়ে বলতে থাকেন, এবং সেইখানে যদি যারা মাজার বিরোধী তারা কিন্তু তখন তারপর আক্রমণও করে বসতে পারে, তার মানে এটা শোনার মতন মনটাও তো তার তৈরি হয়নি। তো এরকম একটা জায়গা আছে না? ওনার আমি আশাবাদটা আমাকে খুবই মানে আমাকেও আশাবাদী করে তুলেছেন যে উনি বলছেন যে হ্যাঁ এটা বোঝানো সম্ভব। এই বোঝানো সম্ভবটাকেই বিবেচনা করে আমাদের আগাতে হবে। আগাতে হবে এই অর্থে, যেটা একটু আগে রুমিয়া ভাই বলছেন যে এখানে তো নানা বিশ্বাস, নানা মতপথ সব মিলেই তো আমারই সমাজ, তাই না? এই প্রথমে দেখতে হবে আমরা সমাজে আছি, তারপরে আমার ভালোটা দিয়ে আমি আপনাকে প্রভাবিত করার চেষ্টা করব, আপনি আপনার ভালোটা দিয়ে আমাকে প্রভাবিত করার চেষ্টা করবেন। কম্পিটিশনটা যদি ভালোর হতো তাহলে রূপটা হতো একরকম, আর কম্পিটিশনটা যদি আপনাকে দখল করার তাহলে তার রূপটা হবে আরেক রকম। যখন ক্ষমতার সঙ্গে এগুলো যুক্ত হয়ে যায়, আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে এমন মানুষ আছেন যাদের কথা শোনার জন্য হাজার হাজার মানুষ আসে, বহু দূর থেকে পায়ে হেঁটে আসে, যারা তাদের ওয়াজে অন্যের মাথা কেটে নেওয়ার কথাও বলেন। এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে যে তারা ওই ভাষণটা, ওই ওয়াজটাই শুনতে আসেন। যারা আপনি কি বিশ্বাস করবেন সেটা যদি আগেই আপনি ডিসিশন নিয়ে রাখেন যে আমি এটা বিশ্বাস করব, তখন সেটা চেঞ্জ করা। যেমন ইফতিখার সাহেব একটা দারুণ কথা বলেছেন যে ইসলামকেও ম্যানেজ করতে হবে, তাই না? কিন্তু এই কথাটা উনি বললে এটা কিন্তু সোসাইটিতে খুব একটা আপত্তিকর বিষয় হবে না। কিন্তু এই কথাটা যদি আমি বলি, কিংবা এই কথা যদি রোমিও ভাই বলে, যাদের লেবাসটা ঠিক ইসলাম সম্মত বলে মনে হবে না, কিংবা যাদের মাথায় টুপি নাই, কালকে আমাদের বিরুদ্ধে একটা মব হয়ে যেতে পারে। কি ইসলামকে ম্যানেজ করার কথা বলেছো? তারপরে দেখুন কীরকম বিপজ্জনক জায়গায় আমরা আছি, কীরকম একটা সূক্ষ্ম দড়ির উপর আমাদের হাঁটতে হয়, যে কোন কথাটা বললে, কতটুকু বললে অনুভূতিতে আঘাত লাগছে, কোন কথাটা বললে কে ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। ফলে এইরকম জায়গায় কিন্তু আমি কিন্তু মালয়েশিয়ার মতন পরিস্থিতিটা আশা করতে পারি না। মালয়েশিয়াতে কিন্তু শুধুমাত্র টুইন টাওয়ার হয়নি, মালয়েশিয়া কিন্তু একই সময়ে আমাদের দুটা দেশের স্বাধীনতার সময়, একই অর্থনৈতিক ব্যবস্থা, সেখান থেকে মালয়েশিয়া কেন একটা হারমোনি ডেভেলপ করাতে পারলো, যেখানে একই সঙ্গে একই বাসে
একজন ধর্মীয় লেবাসধারী মানুষ আছেন, একজন সাধারণ পোশাকধারী আছেন, একজন ইউরোপিয়ান পোশাক পরিহিত আছেন, একজন চাইনিজ পোশাক পরিহিত আছেন, একই বাসে চড়ে তারা যাচ্ছেন। কিন্তু আমাদের এখানে কি এটা করা যাবে? আপনি চুল খুলে বাইরে গেলে তো আপনি মানে শিকার হয়ে যাবেন, একটা অ্যাসল্টের শিকার হয়ে যেতে পারেন। তাহলে এই যে আমাদের এটা হলো কেন? আমাদের বাংলাদেশটা এরকম ছিল না, আমাদের বাংলাদেশটা এরকম থেকে হয়ে চলে আসলো কেন? এটা আমাদের খেয়াল রাখতে হবে। আপনার কি মনে হয়? কর্তৃত্বের সঙ্গে আবেগটাকে যুক্ত করে দেওয়া হয়েছে। সে আবেগ কখনো মুক্তিযুদ্ধের চেতনার আবেগ, কখনো কখনো ধর্মীয় আবেগ, কখনো কখনো এটা এখন জুলাই চেতনার আবেগ, এখন আবার আরেকটা হচ্ছে এখন কি কর্তৃত্বের সাথে ধর্মীয় আবেগ কানেক্টেড বলে আপনি বলছেন? আমি বলছি যে একটা সময় ছিল, কিংবা এখনো অনেকে যেটা করতে চায় ভোট পাওয়ার ক্ষেত্রে দেখবেন ইতিমধ্যে তো কেউ কেউ বলেছেন যে অমুক ভোট দিলে কিন্তু তোমার পরে কিন্তু মৃত্যুর পরে তোমার সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এরকম কথা মৃত্যুর পরে কি হবে সেটাও তারা বলে দিচ্ছেন, কিন্তু সেটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। এখন যেটা হচ্ছে যে ধরেন একটা অংশকে স্বাধীনতা বিরোধী অথবা বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী বলা সেটা কিন্তু প্রবলেমেটিক। সেটা কিন্তু প্রবলেমেটিক না, প্রবলেমেটিক কেন? স্বাধীনতা একটা যুদ্ধ হয়েছে, অবশ্যই প্রবলেমেটিক। যারা বলছে আমি পাকিস্তানপন্থী, আচ্ছা তাকে তো বলতে মানে যে ছেলেটা জন্ম নিছে না না জন্মের প্রশ্নটা তাহলে ব্রিটিশের সময় তো আমি জন্ম এখন আমি তো বলতে পারি যে আপনি বামপন্থী, আপনি হচ্ছে যে আমি রাশিয়ার মুসলমানদের উপর যে নির্যাতন হয়েছে এটা টেনে এনে তো আমি আপনাকে বলবো না। আমি যদি এটা বলি আপনার সাথে আমি কথাই বলতে পারবো না। না সেটা সেই রুচির মানটা তো আপনার আছে। না না, কিন্তু 10 জন যে করতেছে সেটা তো আপনাদের নিন্দা জানাতে হবে। 71 সালে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের একজন পক্ষে ছিল, একজন বিপক্ষে ছিল, এটা বলতে হবে না? না দেখেন, তাহলে যদি বলেন ধরেন হাসিনার আমলটা, হাসিনাকে আমরা বলি হচ্ছে যে সে একটা জাতিবাদী বামপন্থী লেফট লিনিং একটা দল। সো সেটার জন্য হাসিনা কখনোই বামপন্থী থেকে ডিক্লেয়ার করে নাই, কেউই বলে না, কেউ বলে সেটা আপনি বলেন না বলেন সেটা বিরোধী বলেন, কিন্তু হাসিনার দায়টা তো আমি আপনার উপর দিব না। না সেটা ঠিক, হাসিনার দায়টা আমি আপনার উপর দিব না, তাহলে কিন্তু আপনি একই সাথে কথা হচ্ছে এটা যে 71 সাল তো একটা ল্যান্ডমার্ক, তাকে তাই না? কওমি জননী বললে তো সে খুশি হয়ে যাবে। হ্যাঁ খুশি হয়েছে। না মানে ধরেন নানান এবং 24শে জুলাই হয়েছে এবং আপনারা যে সবাই মিলে বিশাল আয়োজন করে ইনো সেখানে ছিল, মেরন ছিল, ছয়জন মাত্র আলেম, আমরা তখন এটা একটা কমপ্লেক্স একটা ইস্যু। 24শে সোসাইটি জুলাই কখনো একটা এসেনশিয়াল না, সেটা নানান রকমের ডাইনামিক্স আছে। আমার রিপোর্ট আছে, আমি রিপোর্ট করেছি কে কে জান নাই। আমার একটা রিপোর্ট আছে, আপনি মানে গুগল করলে আপনি পাবেন যে কোন কোন আলেম জান নাই। ধরেন কথার কথা খুব কম আলেম জান নাই। জুলাই হচ্ছে যে আপনার 100 জন মাদ্রাসা ছাত্র মারা গেছে। যখন মোদের না তো আপনি হচ্ছে যে শুধু একটা দিয়ে এসেনশিয়ালিস্ট করতে না, এসেনশিয়াল না, না, আপনি সেটা তো এটা হচ্ছে না। আপনি প্রশ্ন আলাদা। 71 এর বিষয়টা যখন আপনি হাস্যরসে পরিণত না, করেন, আমি হাস্যরসে আপনি না, আপনার কথা বলছেন না, যারা করে তাদের সাথে আমি একটা ছোট দৃষ্টান্ত আচ্ছা, দিই। এখানে আমি জাস্ট এটা ইনপুট দিতে দেন। দেখেন আমেরিকায় একটা সিভিল ওয়ার হইছে, মানে আমেরিকায় হচ্ছে যে একটা উত্তর এবং দক্ষিণের মধ্যে একটা সিভিল ওয়ার হইছে, এবং যারা পরাজিত হয়েছে তারা কিন্তু এখনো তাদের ওয়ারলর্ডদের নানানভাবে স্মরণ করে। সো আই নো দ্যাট জামাত নানান রকমের প্রবলেমেটিক কথা বলে, মানে 71 নিয়ে এমন কথা বলে যেটা প্রবলেমেটিক, কিন্তু এই জন্য আপনি যে বাংলাদেশ বিরোধী বলে দিচ্ছেন, সো এটা কিন্তু তার মানুষত্ব আপনি স্বীকার করবেন না। না এটা অস্বীকারের বিষয়। আপনি কি অস্বীকার করছেন? আপনি কি অস্বীকার করেন বাংলাদেশের অস্তিত্ব? মানে না, এখন বিষয় হচ্ছে আমার না তো আপনি ধরেন এই যে আমার আচ্ছা, আপনাকে এই কোশ্চেন উত্তর